আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের যে গল্পটি পড়াবো সে গল্পটির নাম হচ্ছে জ্ঞানচক্ষু। 2025 সালে যারা বিশেষ করে মাধ্যমিক দিবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পাঠ্যপুস্তকের প্রথমে রয়েছে এই গল্পটি। যে গল্পটি তৎকালীন সময়কার বিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী লিখেছিলেন। তিনি অনেকগুলো কাব্য গ্রন্থ, প্রবন্ধ, রচনা, গল্প লিখেছিলেন। বিশেষ করে ছোটদের জন্য তিনি অনেক গল্প, কবিতা, প্রবন্ধ লিখেছেন। তার মধ্যে তার এই জ্ঞানচক্ষু গল্পটি কুমকুম কাব্যগ্রন্থের মধ্যে স্থান পেয়েছে। এক কথায় জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবীর লেখা কুমকুম কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। এই জ্ঞানচক্ষু কথাটির অর্থ আমাদেরকে আগে বুঝতে হবে। জ্ঞানচক্ষু কথাটির অর্থ হচ্ছে জ্ঞানরূপ চক্ষু। এক কথায় জ্ঞানের রূপ দৃষ্টি, এরকম অর্থটা বোঝাবে। অন্যদিকে আমরা দেখেছি যে এই গল্পের মধ্যে একটা শিশু মনের জগৎকে উত্থাপন করার চেষ্টা করেছেন। এই গল্পের মধ্যে অনেকগুলো চরিত্র আমরা লক্ষ্য করতে পারবো। তার মধ্যে মুখ্য চরিত্র হচ্ছে বা প্রধান চরিত্র বলতে পারো তপন, যে একটা শিশু, যে এবং তার সঙ্গে অনেকগুলো চরিত্র জড়িত রয়েছে। এই তপন চরিত্রটাকে প্রস্ফুটিত করবার জন্যেই অন্যান্য চরিত্রগুলি গুরুত্ব পেয়েছে গল্পের মধ্যে। এই গল্পে আমরা পাবো তপনের মা, তপনের বাবা, তপনের কাকু, তপনের মামা, এবং বিশেষ করে এই গল্পের মধ্যে তপনের সঙ্গে যে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে যে চরিত্রটি, আসলে তার ছোট মাসি। তার ছোট মাসি মাত্র তার 8 বছরের বড়। 8 বছরের বড় হলেও তারা দুইজনে একদম বন্ধুসুলভ আচরণ। তপন যখন তার মামার বাড়িতে যেতেন তখন তার মাসির সঙ্গেই সব ধরনের আলাপ আলোচনা, গল্পগুজব, ঘোরা, সব কিছু যেন তার ছোট মাসির সঙ্গে একটা বন্ধুত্বসুলভ আচরণ ছিল। তুমি ছোট মাসিকে বন্ধু বলতে পারো। তপনের এই তপন চরিত্রটার মধ্য দিয়েই এই গল্পটা উত্থাপিত হয়েছে। একটা চরিত্রকেন্দ্রিক গল্প বলতে পারো, এবং এই গল্পের মধ্যে ধরা পড়েছে মাতৃত্ব, স্নেহ, এবং অন্যদিকে হচ্ছে তপনের যে ভাবাবেগ, এই ভাব এবং তপনের যে ধারণা, সেই ধারণাটার সত্যের উন্মোচন ঘটেছে এই গল্পের মধ্য দিয়ে। তপনের অনেক ভুল ধারণা ছিল। তো এই গল্পের মধ্যে আমরা চলে যাব মূল আলোচনায়। এই তপনে দেখা যাচ্ছে যে তপন ছোটবেলা থেকে অনেক গল্প শুনেছেন তার দিদার কাছ থেকে, বাবার কাছ থেকে। মানে গল্প শুনতে তিনি খুব ভালোবাসতেন। তিনি প্রচুর গল্প শুনেছেন। এখানে বলা হচ্ছে রাশি রাশি গল্প শুনেছেন তপন। কিন্তু এই যে গল্প, এই গল্প সম্পর্কে তাই জন্য তার ধারণাটা ছোটবেলা থেকেই তিনি গল্প সম্পর্কে তার একটা আলাদাই অনুভূতি ছিল। তো এই গল্পের যে যারা লেখক, যারা গল্পগুলোকে লেখেন, তাদের নিয়ে তার একটা ভুল ধারণা ছিল। তিনি মনে করতেন যে লেখকরা হয়তো অন্য জগৎ থেকে বা আকাশ থেকে পড়া কোনো জীব, এরকম তিনি মনে করতেন। তাদের মতো আর 5টা মানুষের মতো লেখকরা নন। এই যে তার ধারণা, ভ্রান্ত বা ভুল ধারণা, এই ধারণাটা গল্পের শেষের দিকে তার উন্মোচন ঘটেছে গল্পের মধ্যে। আমরা দেখেছি তপনকে বড় হতে। তিনি এই কয়েকদিন আগেই ঘটাপটা করে বিয়ে হয়ে গেল তার ছোট মাসের, তার যে সব থেকে কাছের বন্ধু এবং সবসময় যার মামা বাড়িতে গেলে যার সঙ্গে তিনি চলাফেরা করতেন, ঘুরতেন, বেড়াতে যেতেন। তো এই যে ছোট মাসি বিয়ে হলো একজন সদ্য লেখকের সঙ্গে। কয়েকদিন আগে যে ঘটাপটা করে বিয়ে হলো এই সদ্য একজন লেখকের সঙ্গে। তো এই বিয়ে উপলক্ষেই তপন মামা বাড়িতে এসেছেন। আমি গল্পের মধ্যে যাচ্ছি তোমাদের। এই বিয়ে উপলক্ষেই, তার ছোট মাসির বিয়ে উপলক্ষেই তপন তার মামার বাড়িতে এসেছেন। আর তার মা যেটা না নিয়ে ছাড়েনি সেটা হচ্ছে তার হোম ট্যাক্সের খাতাটা। যখন বিয়ে বাড়িতে তার মা এবং তপনরা আসেন তপনের মামা বাড়িতে, তখন তার মা হোম ট্যাক্সের খাতাটাও সঙ্গে করে নিয়ে আসেন। তো
তো এখানে এসে যখন শুনলেন যে কদিন আগে বিয়ে যার সঙ্গে হয়েছে তার ছোট মাসির, সে একজন অধ্যাপক তো বটেই, তিনি একজন লেখকও। তিনি অনেকগুলো গল্প লিখেছেন, কবিতা লিখেছেন, এবং তার লেখা গল্প নাকি ছাপাও হয়। তো এটা শুনে তার চোখ মার্বেল হয়ে গেল। আসলে মার্বেল বলতে আমাদেরকে বুঝতে হবে, মানে তিনি অবাক হয়ে গেলেন, অবাকের চোখে তাকাচ্ছেন। এটাকেই লেখিকা এখানে মার্বেল হিসেবে বিবেচিত করছে, কারণ লেখক সম্পর্কে তার একটা অন্য ধরনের ফিলিংস, অন্য ধরনের ধারণা ছিল। কিন্তু এদিকে গরমের ছুটি থাকার কারণে মেসো কয়েকদিন থেকে গেলেন শ্বশুরবাড়িতে এবং দেদারে দিবানিদ্রি দিচ্ছে। তো এরকম একদিন যখন দেখলেন যে আমার মেসো একজন লেখক, আর এরকম একজন লেখককে তার খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হলো আজ। এখন তিনি খুব কাছ থেকে লেখককে দেখতে পাচ্ছেন, এবং যেহেতু তার মেসো থেকে গিয়েছেন তাই জন্যে এত কাছাকাছি লেখককে দেখে তার মনে উৎফুল্লতা এবং তার যে এতদিন সম্পর্কে লেখক সম্পর্কে যে ভুল ধারণা, সেই ধারণাটা কিন্তু কি হলো, তার ভেঙে গেল। এখানে তার একবার জ্ঞানচক্ষুটা খুলে গেল। এতদিন ধরে তার যে লেখক সম্পর্কে তার যে ভুল চিন্তাভাবনা বা ভুল ধারণা, সেটা কিন্তু কেটে গেল, জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তো যখন দেখছেন যে আমার এই লেখকের কয়েকদিন থাকার পর লেখকের চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু হুবহুব যেন নিছক একটা মানুষের মতো। তার বড় বাবার মতো সিগারেট খান, মেজো তার বাবা, বড় বাবা না, বাবা, কাকা, মামাদের মতো সিগারেট খান, স্নান করেন, তারপর হচ্ছে তোমার হচ্ছে ঘুমন, সময় মতো ঘুমন, এবং পত্রিকা পড়েন, এবং পত্রিকার প্রত্যেকটা শব্দ নিয়ে তর্ক করেন, এবং অনেক সময় এই পত্রিকাটাকে ফেলে দিয়ে টেবিলের উপর ছুড়ে দিয়ে বলেন এই দেশের কিছু হবে না, বলে বিরক্তিবোধ মনে করে লেখক হয়তো সিনেমা দেখতে যান, নাহলে সেজে গুজে বেড়াতে যান। তো এই যে এত কাছ থেকে একটা সত্যিকারের লেখককে দেখে তার যে লেখক সম্পর্কে যে ভুল ধারণা সেটা ভেঙে গেল, এবং তার যে লেখক হতে আর কোনো বাধা নেই এটা তিনি স্থির করতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে আমার আর লেখক হতে আমাকে আর কে আটকায়। তো এরকম সময় একদিন দুপুরবেলাতে, নিথর দুপুর, সবাই প্রায় ঘুমিয়ে, এরকম সময় তিনি হোম ট্যাক্সের খাতাটা, ওই যেটা বলেছিলাম যে তার মা যে খাতাটা না নিয়ে ছাড়েননি, হোম ট্যাক্সের খাতাটা নিয়ে তিনি 3 তলার সিঁড়িতে গিয়ে একসানে বসে একটা লিখে ফেললেন গল্প। নিজে গল্পটা লিখলেন এবং একাই লিখলেন। লেখার পর তিনি যখন গল্পটাকে পড়লেন, পড়ে তপনের যা অনুভূতি হলো তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তার গায়ে কাঁটা দিয়ে উঠল, এমনকি তার মাথার চুলও খাড়া হয়ে গেল। কেন না, তার কারণ হচ্ছে হুবহুব নিছক একটা গল্প তিনি লিখে ফেলেছেন। তিনি তার মনে মনে উৎফুল্ল আনন্দ অনুভব করছেন যে আর লেখক হতে আমাকে কেউ আর রোধ করতে পারবে না। তো এমতো অবস্থা গল্পটা লেখার পর তিনি তার মনের মধ্যে যে আনন্দের যে উৎসাহ বা আনন্দ যেটা পেলেন, সেটা তার সব সময়ের জন্য তার ছোট মাসি তার আপনজন ছিল। তো সেই ক্ষেত্রে তিনি এই খবরটা, এই আনন্দের খবরটা সর্বপ্রথমে তার ছোট মাসিকেই দিয়ে বসলেন। সিঁড়ি থেকে প্রায় নামছেন তপন, আর ঠিক এরকম সময় তার ছোট মাসি তার মেসোর ঘরের দিকে ধাবিত হচ্ছেন। এরকম সময় তার মাসিকে দেখে তিনি কিন্তু সেটাকে একটু লুকানোর চেষ্টা করলেন, কিন্তু তার মাসি দেখতে পেয়ে গেছে। অথচ এই জায়গাটাতে আমাদেরকে বুঝতে হবে যে তপন কিন্তু চেয়েছিল যে তার মাসির হাত দিয়ে কিন্তু এই লেখাটা মেসোর কাছে পৌঁছাবে। তার কারণ হচ্ছে তিনি প্রথমে বললেন যে না, দেখাবো না। তো শেষ পর্যন্ত মাসিকে বলেই ফেললেন যে মাসি, আমি একটা গল্প লিখে ফেলেছি। তো কই দেখি। তার মাসি গল্পটা হাতে নিলেন এবং গল্পটা পড়লেন। পড়ে দেখছেন, বাহ, দিব্যি হয়েছে তো, কোথা থেকে টুকলি ভাই করিসনি তো? এই যে টুকলি ভাই বা কোথা থেকে কপি করার কথা যখন বললেন, তখন কিন্তু তিনি ঘোর আপত্তি জানালেন। তখন বলছেন, না মাসি, ভালো হবে না বলছে, এরকম বলে তাকে আপত্তি জানালেন। তো সেই ক্ষেত্রে তার মাসি আবার বলছে যে না, আমি বললাম তাই তো নয় যে তুই টুকলি ভাই করেছিস, এরকম তো নয় ব্যাপারটা, আমি বললাম এমনিতেই এরকম। তো দেখি একটু আজকে যেন একটু মাসিকে তপনের চোখে অন্যরকম লাগছে। তপন মাসিকে দেখে মনে হচ্ছে যে মাসি একটু মুরব্বি হয়ে গেছে, একটু বড় মানুষ হয়ে গেছে। আমাদের যেরকম গার্জিয়ানরা থাকে তাদের সঙ্গে আমরা আমাদের ছোটরা যাদের সঙ্গে মিশি এবং বড়দের সঙ্গে একটু আলাদা হয়, ঠিক একই রকমভাবে মাসিকে দেখানো আজকে যেন একটু মুরব্বি লাগছে। তাই জন্য তিনি কী করলেন, গল্পটাকে কেড়ে নিয়ে
তিনি একটু চোখ বুলিয়ে নিলেন, একদম পুরোপুরি A to Z পড়লেন না, পড়ে বললেন যে বাহ খুব সুন্দর হয়েছে, এটা তোমার মেশোকেই দেখাতে হবে। তো তপন প্রথমে আপত্তি জানায় যে না, দেখায়ও না, কিন্তু তিনি মনে মনে আপ্লুত হয়েছিলেন, তিনি মনে মনে চাইছিলেন যে তার মাসি গল্পটা নিয়ে গিয়ে তার মেশোকে দেখাক, কারণ রত্নের মূল্য জহুরির কাছেই। কারণ এই যে তিনি লিখেছেন গল্পটা, এটার আসল মর্মটা কতটা যুক্তি সম্পূর্ণ হয়েছে গল্পটা, বা কতটা সঠিক হয়েছে, এটা কিন্তু তার লেখক মেশোই বুঝতে পারবেন। তাই জন্যে হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি করে তার মাসি তার নতুন মেশোর ঘুম ভাঙিয়ে দিল। গল্প পৌঁছে গেল মেশোর কাছে, দিয়ে বলল বাহ খুব ভালোই হয়েছে, তো তোমার হাত আছে মানতে হবে। এই হাত আছে বলতে এখানেও আমাদেরকে একটু বুঝতে হবে যে হাত আছে বলতে তার মেশো কিন্তু তপনের যে ভাষার দক্ষতা আছে এটা বোঝাতে চেয়েছেন। তার কারণ এই বয়সের ছেলেমেয়েরা যদি কেউ গল্প লিখতে যায়, তাহলে হয় রাজা রানীর গল্প লেখে, না হয় খুন জখমের গল্প লেখে, না হয় অ্যাক্সিডেন্টের নিয়ে লেখে। তো এই সব মাল মশলা নিয়ে এই বয়সে ছেলেরা লেখে, কিন্তু তখন যে গল্পটা লিখেছে তার মেশো দেখছে যে এই একদম অন্যরকম, তিনি একদম অন্য দিকে গেছেন। এদের এইরকমভাবে তিনি কখনোই লেখেননি, রাজা রানী এগুলো নয়, একদম তার নিজের একটা অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন তার গল্পের মধ্যে, তার স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা। তো সেই গল্পটা পড়লেন এবং তার বললেন যে ঠিক আছে, নেহাত কাঁচা হাত তো, তাই একটু কারেকশন করে করে দিলেই ছাপাতে দেওয়া যায়। এবং এবং বললেন যে আমি যদি বলি তাহলে সন্ধ্যাতারা পত্রিকা না করতে পারবে না। তার কারণ হচ্ছে সন্ধ্যাতারা পত্রিকার সঙ্গে তপনের নতুন মেশোর একটা ভালো সম্পর্ক ছিল এবং পরিচিতি ছিল, সেই ক্ষেত্রে তিনি এই কথাটা বললেন। তো এই পরিস্থিতিতে যখন তার মেশো বললে যে গল্পটা ছাপাতে দেওয়া যায় বা ছাপানো যায় বা ছাপানো হবে এরকম যখন বললেন, তখন প্রথম কিন্তু তপন ভাবে যে এটা ঠাট্টা করছে মেশো আমার সঙ্গে, হয়তো আমাকে খুশি করার জন্যে হয়তো এই কথাটা বলছে। কিন্তু তিনি তার মেশোর চোখের দিকে, মুখের দিকে চেয়ে দেখলেন যে করুণার ছাপ। তখন তিনি বুঝতে পারলেন যে এই করুণার ছাপ, তখন তিনি আহ্লাদে, একদম উৎফুল্ল হয়ে আহ্লাদে খুশিতে কাঁদো কাঁদো হয়ে গেলেন তখন, এবং তিনি বুঝতে পারলেন যে সত্যি এই গল্পটা ছাপানো হবে। এটা তার মনের মধ্যে স্থির হয়ে গেল যে এরকম আঁটো একটা অক্ষরে আমার একটা গল্প ছাপা হবে, আর এটা হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, তাহলে তো আমি একজন লেখক, সত্যিকারের লেখক। এই যে তার নিজের ভাবনা, এতদিন সম্পর্কে লেখক একটা অন্য জীব ছিল তার কাছে, আকাশ থেকে পড়া অন্য ধরনের একটা বিষয় ছিল, কিন্তু আজকে তিনি নিজে একজন লেখকের জায়গায় পৌঁছে গেছেন। এই ভাবনাটা তার মনের মধ্যে অনেকটা স্থির হলো। তো শেষ পর্যন্ত তার মেশো বললো যে ঠিক আছে, আমি তোমার গল্পটা ছাপিয়ে দেবো একটু কারেকশন করে। এইভাবে অনেকটা দিন, গরমের ছুটি, এইভাবে অনেকটা সময় কেটে যায়, এবং তপনের মেশো তখন তার মাসি মেশোকে চাপ দিয়ে বলে না, তোমাকে গল্পটা ছাপিয়ে দিতেই হবে, এরকম বলে। তো সেই ক্ষেত্রে তিনিও রাজি হয়ে যান যে ঠিক আছে, আমি গল্পটাকে ছাপিয়ে দেব। তো এইভাবে অনেকটা আনন্দ নিয়ে তপনের গল্পটা নিয়ে চলে যায় তার মেশো, এবং তপনও বাড়িতে চলে আসেন এবং তীর্থের কাকের মতো অপেক্ষা করেন সেই গল্পটার জন্য, কবে সেই আঁটোসাঁটো করে একটা পত্রিকার মধ্যে লেখা থাকবে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়, এইভাবে লেখা থাকবে। এবং এই যে এই ইচ্ছা বা এই আশাটাতে তিনি যেন উৎফুল্ল। তিনি বড় হয়ে অনেক গল্প, ছোটবেলা তো রাশি রাশি গল্প পড়ে শুনেছেন, কিন্তু বড় হয়ে এখন তিনি অনেক তথা বস্তা বস্তা গল্প কিন্তু তিনি পড়েছেন, তাই গল্প সম্পর্কে তার একটা আলাদা ধারণায় এসে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখব, যখন এইভাবে কয়েকটা দিন কেটে গেল, তপনের মেশো বাড়িতে চলে গেলেন, তিনিও বাড়িতে চলে আসলেন। এইভাবে অনেকটা দিন কেটে যাওয়ার পর তিনি যেন প্রায় ভুলেই গিয়েছেন যে তীর্থের কাকের মতো চেয়ে থেকে থেকে তিনি আশাহীন হয়ে পড়েছেন যে আজ আসবে, কাল আসবে, পরশু আসবে, কিন্তু কোনো খবরই তিনি পাননি। তো হঠাৎ একদিন এর মধ্যেই হোমটাস্ক করা হয়ে ওঠেনি তার, যেন তার নেশায় পেয়েছে, শুধু লুকিয়ে লুকিয়ে সে শুধু গল্প লিখছে। এর মধ্যেই তাকে বাড়িতে উঠতে বসতে কথা শুনতে হচ্ছে। তার মেজ কাকু, তার মা, তার বাবা তাকে কথা শোনাচ্ছে। তার বাড়িতে তাকে উঠতে বলতে শুনতে হয় কবি, সাহিত্যিক, কথা শিল্পী। আর তার বাবা বলে, তার মা অনেক সময় তাকে বলে, বাবা তোর হবে, তোর হবে, তোর পেটে পেটে এত, এরকম তার মা মন্তব্য করেন। তো এগুলো তাকে সবগুলোই ঠোকা দেওয়ার, মানে ঠেস দিয়ে যেন কেউ সবাই কথা বলে। তাই জন্য তিনি মনের মধ্যে একদিন বিষণ্ণ মন নিয়ে বৈকালবেলাতে বসে আছেন, আর
সেই গল্পটা প্রায় ছেড়ে দিয়েছেন। এর মধ্যে আবার কি করেছেন, প্রায় 2-3টে গল্প তিনি লিখেও ফেলেছেন। তার হোম টাস্ক করা হয়নি, অথচ তিনি গল্প লিখছেন। তো যেন তার নেশায় পেয়েছে গল্প লেখাটা। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে তপন কিন্তু একদিন বৈকালবেলাতে যখন বিষণ্ণ মন নিয়ে দাওয়ায় বসে রয়েছেন, এরকম সময় হঠাৎ তার মেসো আর মাসি হাতে এক সংখ্যা পত্রিকা নিয়ে তার পাশে হাজির। এমন সময় তিনি চমকে উঠলেন এবং তার পত্রিকায় কি কারণ, এই সময়ে অসময়ে কোনো খবর না দিয়ে মেসোমাসি এবং হাতে একটা সংখ্যা, সত্যি তাহলে কি আমার গল্পটা ছাপানো হয়েছে? এবং তিনি ঘটনাক্রমে তিনি দেখতেও পেলেন। সেই পত্রিকাটা দেখার পর তিনি যখন দেখলেন যে এই পত্রিকাটা একটা সংখ্যা তার মেসোর হাতে এবং সেখানে লেখা রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়, এটা দেখে তার বুকের রক্ত ছলকে উঠল। তিনি দিশেহারা হয়ে পড়লেন। তারপর শেষ পর্যন্ত বিকেলে সেদিন চায়ের টেবিলে গোটা বাড়ি শোরগোল পড়ে গেল যে তপনের গল্প ছাপানো হয়েছে। এই গল্পটা গোটা বাড়িতে হইচই পড়ে গেল। এই পরিস্থিতিতে সবার হাতে হাতে পত্রিকাটা ঘুরতে শুরু করলো। সবাই বললো যে দেখি দেখি, এবং তার মেজ কাকু আবার ঠেস দিয়ে তাকে বলে যে আমাদের যদি এরকম কোনো লেখক মিশে থাকতো তাহলে আমরাও একটু চেষ্টা করে দেখতাম। তার মানে প্রত্যেকটা কথা যেন তাকে আঘাত করছিল। কিন্তু এর মধ্যেই এইরকম সময় তার মাসি আত্মবিশ্বাসের সঙ্গে প্রসন্নতার সঙ্গে ডিম ভাজা দিয়ে চা খাচ্ছেন। আর আজকে আর তপনের নতুন মিশে শুধু কফি খাচ্ছেন। আজ শুধু আলোচনা তপনের গল্প নিয়ে, গোটা বাড়ি ব্যস্ততা হয়ে পড়েছে। কিন্তু তার গল্প যে ছাপা হয়েছে, তিনি ভাবলেন যে আজ মনে হয় তার সুখের দিন এলো। কিন্তু ঘটনাক্রমে বা কিছু সময়ের মধ্যে তার এই দিবাস্বপ্ন বা তার এই ভাবনাটার মতিভ্রম ঘটে। তার কারণ হচ্ছে যে তার মেসো যে গল্পটা ছাপিয়ে দিয়েছে, তার মেসো যে গল্পটা কারেকশন করে ছাপিয়ে দিয়েছে, এই কথাটাই বেশি বাজে। গোটা বাড়িতে এই কথাটাই বেশি আলোচিত হয়। কারণ তপনের গল্প ছাপা হয়েছে এই কথাটার চেয়ে তপনের মেসো কারেকশন করে গল্পটাকে ছাপিয়ে দিয়েছে, এই কথাটাই যেন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। এই কথাটা তার লেখার থেকে তার লেখক মেসো গল্পটাকে ছাপিয়ে দিয়েছে কারেকশন করে, এই কথাটা বেশি প্রাধান্য পায়। এবং এখানেও কিন্তু মেসো তার ক্ষমতার প্রভাব বা একটা আভিজাত্য দেখানোর চেষ্টা করেছেন। আমাদেরকে বুঝতে হবে এই জায়গাটা। তো শেষ পর্যন্ত দেখা গেল সবার হাতে হাতে পত্রিকাটা ঘুরছে এবং শেষ পর্যন্ত তপনের কাছে এসে সেই গল্পটা উপস্থিত হলো, সেই পত্রিকাটা। তিনি গল্পটা দেখে তো চমকে গেলেন। তিনি আগাগোড়া কিছুই বুঝতে পারছেন না। তার মা তখন তাকে বকে বলছেন যে পড়, সবাই শুনি, নিজের হাতের লেখা গল্পটা একটু পড়। তখন পড়তে যায়, কিন্তু তখন পড়তে পারে না। তার মা তাকে গালি দেয়, কিরে তোর যে বাঘ হরে গেল, অতি আনন্দে কি বাঘ হরে গেল নাকি তোর, না পায়া ভারী হয়ে গেল, ভারী কি হয়ে গেলি যে, পড়। ধমক দেয় তপনের মা তপনকে গল্পটা পড়ার জন্যে। তপন চেষ্টা করে পড়ার, কিন্তু পড়তে পারে না। তারপরেও তার মার ধমক খেয়ে তিনি কেশে গলা পরিষ্কার করেন এবং গোটা গল্পটা ফার্স্ট টু লাস্ট পুরোপুরিভাবে তিনি ঝরঝর করে পড়ে দেন। কিন্তু এই গল্পের মধ্যে তিনি নিজেকে খুঁজে পান না। তপন যে হাতে বা যে ভাষায় যে কথা তিনি গল্পের মধ্যে লিখেছিলেন, তার আগাগোড়া কারেকশনের নাম করে যেন নতুন আনকোরাভাবেই লিখে দিয়েছেন তার নতুন মেসো। এই গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায় না। ফলে তার মনের মধ্যে বিষণ্ণ এবং দুঃখ আরও ভেঙে পড়ে। এমতা অবস্থায় তার মন শোকগ্রস্ত হয়ে পড়ে, যেহেতু তার গল্পটাকে কারেকশনের নাম করে তার মেসো কী করেছে, নতুন করে লিখে দিয়েছে। এখানে কোনো তপনের চিহ্ন নেই, তপন নিজেকে খুঁজে পাচ্ছে না এই গল্পের মধ্যে। তো সেই পরিস্থিতিতেও তিনি গল্পটা পড়েন এবং চারিদিকে ধন্যি ধন্যি পড়ে যায়, সবাই হাত তালি দেয় এবং তার মাও তাকে সাবাসী দেয়, বাহবা দেয়, বাবা মাও দেয়। তো সেই পরিস্থিতিতে তপন কিন্তু খুশি হতে পারেননি। আজ যেন তার নেমে এলো সেই দুঃখের দিন। আজ তার সুখের দিন হওয়ার কথা ছিল, কারণ আজকে তিনি ভেবেছিলেন যে তার গল্প লেখাটা ছাপা হয়েছে এবং প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছাবে, হাজার হাজার ছেলের হাতে গিয়ে পৌঁছাবে, এরকম অদৃশ্য ঘটনা ঘটতেও পারে, এরকম তার মনে হয়েছিল। কিন্তু
এখন তার কিন্তু আরও একবার জ্ঞানচক্ষু খুলে গেল। শেষ পর্যন্ত তার গল্প যে ছাপানো হয়েছে এই কথার চেয়ে গোটা বাড়িতেই প্রাধান্য পেয়ে গেল, তার নতুন মিশো গল্পটা কারেকশন করে ছাপিয়ে দিয়েছে এই ব্যাপারটা। এটা কিন্তু তপনকে অতি আঘাত এবং বেদনাগ্রস্ত করেছিল, শোকগ্রস্ত করে ফেলেছিল। এই গল্প পড়ে তিনি নিজেকে খুঁজে পাননি, তার চোখে জল চলে আসে। তো এরকম অবস্থায় চোখের জলকে কোনো রকমে সংযম করে তিনি ছাদের উপরে চলে যান এবং শার্টের তলা দিয়ে তিনি চোখের জল মোছেন এবং প্রতিজ্ঞা গ্রহণ করেন। এবং এখানেও তার আরেকবার আমরা বলতে পারবো যে তার জ্ঞান চক্ষুটা খুলে গিয়েছিল এবং প্রতিজ্ঞা গ্রহণ করেন যে এরপরে যদি ছাপাতে দিতে হয় গল্প, তাহলে আমার নিজের কাঁচা হাতের লেখা আমি নিজে গিয়েই ছাপাতে দেব, তাতে ছাপা হোক বা নাই হোক। আমাকে যেন শুনতে না হয় যে তপনের গল্প অমুকজন ছাপিয়ে দিয়েছে। এটা অনেকটা বেদনার, অনেকটা কষ্টের, এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না। তো শেষ পর্যন্ত আমি বলতে চাইব যে এই গল্পের মধ্যে আরও অনেক বিষয় রয়েছে, আমি যতটা পেরেছি তোমাদেরকে বলার চেষ্টা করেছি এবং এই ভিডিওটা তোমরা যদি বারবার দেখো তাহলে বুঝতে পারবে যে তপনের চরিত্রটাই কিন্তু এখানে বিশেষ মুখ্য বৈশিষ্ট্য হিসেবে উপলব্ধি হয়েছে। এবং আমরা দেখব যে তপন সবসময় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, চ্যালেঞ্জের মুখে পড়েছেন এবং তা সত্ত্বেও তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তিনি শেষের দিকে বলেছেন যে নিজের গল্প তিনি নিজে গিয়েই ছাপাতে দেবেন, মানে পর নির্ভরশীল হতে তিনি চাননি। তো আমরাও যেন পর নির্ভরশীল ততটা না হই, আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হব যে কোনো কাজের বিষয়ে। তপন চরিত্রের মধ্য দিয়ে আমাদেরকে অনেক শিক্ষা নিতে হবে। তিনি আবেগপ্রবৃত হয়েছিলেন, তারপরে তিনি নিজেকে সংযম করলেন, তাদের সবার সামনে তিনি কাঁদলেন না, ছাদের উপরে গিয়ে কাঁদলেন এবং মনে মনে তিনি প্রতিজ্ঞা করলেন। তো এই গল্পের টোটাল বিষয়ের উপর আমি এটুকুই বলবো যে গল্পটা একটা শিশু সুলভ বা শিশুর মানসিক বিকাশ এবং শিশু সুলভ বা শিশু মনের জগতের একটা প্রভাব, একটা পরিবেশকে তুলে ধরা হয়েছে। তো এইভাবেই শিশু মনের বিকাশ ঘটে এবং আমরা অবশ্যই এই গল্পটা আবার বইয়ের মধ্যেও পড়ব আর আমার ভিডিওটাও তোমরা দেখবে। আশা করি ভিডিওটা দেখলে অনেকটা উপকার হবে তোমাদের। আর বিশেষ করে যেটা বলতে চাইবো, অবশ্যই আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা আমাকে জানাবে। তার কারণ হচ্ছে যে তোমাদের এই কমেন্টসগুলো পড়েই আমি আরও স্পেয়ার হতে পারবো এই ব্যাপারে। এবং এই গল্পটা তোমরা বারবার ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে আসলে জ্ঞানচক্ষু গল্পটির মধ্য দিয়ে আমাদের বিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী কী বোঝাতে চেয়েছেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক অবশ্যই দিবে। ধন্যবাদ।